চ্যাপ্টারের নাম Recording দিয়ে in বোঝা যাচ্ছে progress. কি ইন্ট্রোডাকশন, দ্যাট ইজ অনলি এ প্রিলিমিনারি ডিসকাশন এখানে হবে, যে রিস্ক কি, রিস্ক মিটিগেট করতে গেলে কি করতে হয়, টাইপস অফ রিস্ক, তারপরে রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো। আমরা এই চ্যাপ্টারে কি কি জিনিস ইনক্লুড আছে দেখেন। ইন্ট্রোডাকশন টু রিস্ক, রিস্ক ফর বিজনেস এন্ড দেয়ার ইনভেস্টর্স, টাইপস অফ রিস্ক, risk concept, the objective of risk management, the risk management process, crisis management, and disaster recovery. ওকে, এই 8টা টপিক আছে এই চ্যাপ্টারে। রিস্ক অ্যান্ড আনসার্টেনিটি। সো হোয়াট ইজ রিস্ক অ্যান্ড হোয়াট ইজ আনসার্টেনিটি? কেউ কি বলতে পারবেন? What is risk and what is uncertainty? Difference between risk and uncertainty. হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। বলেন, রিস্ক কি আর আনসার্টেনিটি কি? আনসার্টেনিটি স্যার। বলেন। স্যার রিস্ক তো হচ্ছে স্যার ঝুঁকি, আর আনসার্টেনিটি তো স্যার অনিশ্চয়তা। এটা তো বাংলা বললেন, আপনি তো পরীক্ষা বাংলা দিবেন না। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছেন আপনি। সো ডিফারেন্সটা কি? সো আগে বলেন যে হোয়াট ইজ রিস্ক। বলেন। আচ্ছা আমি বলি, এখানে তো ভার্চুয়াল ক্লাসে এক প্রবলেম, আপনারা কেউ বলতে চাইলেও বলবেন না, আমাকেই বলতে হবে। সো রিস্ক is what I can expect. First of all, I have to ascertain, I can assume, or I can quantify the risk. Risk can be quantified. First of all, এটা হচ্ছে কথা, যে আমি আমার এক্সপেকটেশন করতে পারি একটা জিনিস সম্পর্কে, এটাকে আমি রিস্ক বলবো। ঠিক আছে? কেমন এক্সপেকটেশন? যে কোন একটা জিনিস ঘটতে পারে অথবা ঘটতে পারে না। ফাইন। যদি আর্থকোয়াক হয় তাহলে কি হবে? আর্থকোয়াক হলে আপনার বিল্ডিংটা ধসে যেতে পারে, আবার নাও ধসতে পারে। আপনি এক্সপেক্ট করতে পারেন, অ্যাসার্টেন করতে পারেন। ঠিক আছে? দিস ইজ দ্য রিস্ক। বাট এন্টায়ার আর্থকোয়াকটা কি আপনি করতে পারেন, এস্টিমেট করতে পারেন যে কখন ভূমিকম্পটা হবে? জি না। পারেন। সো দিস ইজ আনসার্টেনিটি। This is uncertainty. It is a good example. তো রিস্কটা আপনি অ্যাসার্টেন করতে পারেন, আপনার এক্সপেকটেশন লেভেল ড্র করতে পারেন যে এটা হতে পারে, নাও হতে পারে। বাট আনসার্টেন ইজ দ্যাট, যেটা আপনি এক্সপেক্ট করতেই পারছেন না, এটা হবে না হবে না এরকম কোনো ধরনের এক্সপেক্ট করতে পারছেন না, বিকজ অফ ল্যাক অফ নলেজ, অনলি ল্যাক অফ নলেজ। সো আমি আরেকটা এক্সাম্পল দিয়ে যদি রিস্ক এন্ড আনসার্টেনিটিটা বুঝাই, মনে করেন আপনি আপনার বাগানে, আপনার বারান্দায় দুটো টবে গাছ লাগিয়েছেন। ফাইন, গাছ লাগিয়েছেন, একটা টব মনে করেন এ, আরেকটা টব বি। একটা টবে আপনি দুটো টবে সেম গাছ লাগিয়েছেন, দ্যাট মিনস মনে করেন গাঁদা ফুল। ফাইন, একটায় আপনি প্রতিদিন পানি দেন, তারপর দিনের কিছু অংশ সময় আপনি বারান্দায় যে জায়গাটায়
সানলাইট আসে সেই জায়গাটায় দেন, বিকজ সানলাইট ইজ কনজিউমড বাই ট্রি প্ল্যান্ট। সো এটা আপনি জানেন, সেই জন্য আপনি তাকে সানলাইটে দেন। দিনে 2 বার পানি দেন এবং তার আগাছাগুলো আপনি পরিষ্কার করে দেন। আপনি কি এক্সপেক্ট করতে পারেন এই গাছটা থেকে? যে এই গাছে ফুল ফল খুব সুন্দর দিবে। আর আরেকটা গাছে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? যে আমি যেহেতু একে পানি দেইনি, রোদ লাগাইনি, সো এইখান থেকে হয়তোবা আমি কিছুই পাবো না। So one is expectation is good expectation, another is bad expectation. Fine? স্যার এখন এই দুটো জিনিসই হচ্ছে রিস্ক। So if it is bad, then it is called disaster or crisis or severe, something like that. And if it is good risk, it is your opportunity. Good risk called as opportunity. কারণ আমরা জানি সবাই যে যত বেশি রিস্ক নিব, রিটার্ন তত বেশি আসবে। সো আমার এই এক্সাম্পলে দুটোই হচ্ছে রিস্কি ফ্যাক্টর, একটা গুড রিস্ক, একটা ব্যাড রিস্ক। বাট মূল পয়েন্ট হচ্ছে আই ক্যান এস্টিমেট, আই ক্যান এক্সপেক্ট সামথিং গুড অর ব্যাড। আমি যতটুকু এফোর্ট দিয়েছি সেই এফোর্টের উপর নির্ভর করে আমি এক্সপেকটেশন ড্র আপ করছি যে ইফ আই give sunlight and water to a tree plant, it can give me a good outcome. And alternatively, another example, সেটা good outcome নাও দিতে পারে। So what is uncertainty? Uncertainty হচ্ছে আমি যদি কোনো ইনফরমেশনই এই গাছগুলো সম্পর্কে আমি না জানি, fine? I have no knowledge about tree plantation, then this is the uncertainty. আমি দুটো গাছ লাগিয়ে আর কোনো রকম ইনফরমেশন কোনো কিছু জানি না, এবং অথবা I will do nothing, either the plants and ask that that is there is no expectation. আমার কোনো এক্সপেকটেশনই নেই এই গাছগুলো সম্পর্কে, বিকজ ল্যাক অফ সাফিসিয়েন্ট ইনফরমেশন অর ইনএবিলিটি টু প্রেডিক্ট দ্য আউটকাম। আমি তো জানি না যে এই গাছগুলো আদৌ ফুল দেয় বা কি ফুল দেয়, বা গাছ কিভাবে বড় হয়, এইগুলো আমি কিছুই জানি না। So lack of sufficient information and inability to predict the outcome, this is called uncertainty. এর মাঝে আপনাদের কি রিস্ক এবং আনসার্টেনিটি দুটো জিনিস মানে আলাদা করতে পেরেছেন? অ্যাকচুয়ালি মানে অনেক বড় বড় কি বলে যারা ফাইন্যান্সিয়ালিস্ট, হ্যাঁ, তারাও এই দুটোকে এক করে ফেলে, confused between risk and uncertainty. এবং some expert in the financial world actually find the two term interchangeable, যে এটার পরিপূরক, কিন্তু অ্যাকচুয়ালি দুটো আলাদা জিনিস। বুঝতে পেরেছেন? স্যার তাহলে কি গুড রিস্ক যেটা ওইটাকে গুড রিস্ক বলা হয়? হ্যাঁ, if you expect something good from a risk, if you expect something good from a risk, it is good risk and it is opportunity for you. ঠিক আছে? মানে গুড অপরচুনিটিটাই রিস্ক? না, গুড রিস্কটা অপরচুনিটি, good risk is an opportunity for you. ঠিক আছে? ব্যাপারটা কি এরকম স্যার, আমি একটা বিজনেসের জন্য ইয়ে নিলাম, কিন্তু চিন্তা করলাম যে এখান থেকে কিছু একটা হতে পারে, ভালো ফল আসতে পারে, খারাপ ফল আসতে পারে রিস্ক নেওয়ার পরে। জিনিসটা কি এরকম Yes. স্যার? হ্যাঁ, আপনি একটা ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনের জন্য ভালো কিছু হতে পারে, খারাপ কিছু হতে পারে। যদি ভালো কিছু হয়, দিস ইজ গুড রিস্ক, good outcome is opportunity, and another is bad. Risk is simpler, easier to manage
হ্যাঁ, আপনি রিস্কটাকে ম্যানেজ করতে পারেন, বাট আনসার্টেনিটি আপনি আপনি তো জানেন না ফিউচার ইভেন্ট সম্পর্কে, ইউ আর নট অ্যাওয়্যার অফ ফিউচার ইভেন্ট, কমনলি নোন না। হ্যাঁ, সো দিস ইজ আনসার্টেন। আবার আপনি রিস্কটা মেজার করা যায়, কোয়ান্টিফাই করা যায়। আপনি বিভিন্ন এটা প্রোটেক্ট করার জন্য আপনি বিভিন্ন স্টেপ নিতে পারেন, বাট আনসার্টেনিটি অন দ্য আদার হ্যান্ড অ্যাকচুয়ালি আপনি জানেন না, যেহেতু ইফ সাফিসিয়েন্ট ইনফরমেশন নাই, নলেজ নেই অ্যাবাউট দ্য আউটকাম, সো আপনি কোনো রকম স্টেপও নিতে পারেন না। আপনি দেখেন কোভিড যখন আসছে ইন 2020 মার্চ, হ্যাঁ মার্চের দিকে বাংলাদেশে আসছে মার্চের দিকে, বাট ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক ইটস COVID-19 said so till ডিসেম্বর, ফ্রম দ্য ডিসেম্বর স্প্রেড হয়েছে ওয়ার্ল্ডে, আর আমাদের এখানে আসতে আসতে মার্চ 2020। সো at that point you as well as me or any company, আমরা কি কেউ জানতাম যে অ্যাকচুয়ালি what will happen? Because we have no sufficient information. This is uncertainty. But আমরা কিন্তু অলওয়েজ জানি যে একটা রোগ আসলে সেটার কিভাবে মেজার নিতে হয়, সেটার টিকা নিতে হয়, সেটার ঔষধ খেতে হয়, ঔষধ খেলে ভালো হবে। যদি হ্যাঁ, সেই জন্য আমাকে মেজার কি নিতে হয়, ঔষধ আবিষ্কারের স্টেপ নিতে হয়, তাই না? সো এইগুলো কিন্তু আমি অলওয়েজ জানি, ইটস মাই এক্সপেকটেশন যে আমি যদি ঔষধ আবিষ্কার করতে পারি, ইফ ইট ইজ মেডিসিন ক্যান বি ইনভেন্টেড, দেন উইল সেভ, আদারওয়াইজ উইল ডাই। দেখেন আমি কিন্তু এক্সপেকটেশন করতে পারছি, বাট উইদিন দ্য রিস্ক ফ্যাক্টর দেয়ার ইজ এ আনসার্টেনিটি যে অ্যাকচুয়ালি কি হবে। কোভিড এর সময় আমরা কেউই জানতাম না যে পরের দিন কি হবে, আদৌ কি হবে, কি হতে যাচ্ছে, বেসড অন ল্যাক অফ ইনফরমেশন। দিস ইজ আনসার্টেনিটি। আর রিস্কটা মেজার করা যায়, আইডেন্টিফাই করা যায়, কোয়ান্টিফাই করা যায়, আনসার্টেনিটিটা আইডেন্টিফাই করা যায় না। বুঝতে পেরেছি? এবার বইয়ের ভাষায় আসেন। বইয়ের ভাষায় বলতেছে রিস্ক দ্য পসিবল ভেরিয়েশন ইন অ্যান আউটকাম ফ্রম হোয়াট ইজ এক্সপেক্টেড টু হ্যাপেন। আর কোসো বলতেছে, কোসো ইজ অ্যান অর্গানাইজেশন, সেটা বলছে দ্য পসিবিলিটি দ্যাট an event will occur and adversely affect the achievement of objective. কোসো একটু নেগেটিভলি বলতেছে, নেগেটিভলি যে একটা ইভেন্ট হবে যেটা আপনার বিজনেসের অবজেক্টিভকে অ্যাডভার্সলি ইফেক্ট করবে। আচ্ছা আমি একটা জিনিস বলে রাখি, দিস চ্যাপ্টার ইজ ভেরি ইজি, লাইটলি নেন এভরিথিং। আমি প্রথম দিকেই বলছি সবকিছুই খুব সিম্পলি, সিরিয়াসলি, সিম্পলি নিতে হবে। কোনো রকম মাথায় কোনো লোড নিয়ে না জানি এই জিনিস কি জিনিস ওইরকম কিছু নেবেন না। ইটস ভেরি ইজি, সিম্পল থিং। মানে ডে টু ডে আপনি এগুলো ফেস করছেন, বাট আবার আপনাকে এগুলো নিয়ে পড়াশোনা করতে হচ্ছে। সো ইট ইজ ভেরি কো রিলেটেড উইথ ইউর বিজনেস, উইথ ইউর লাইফ, এভরিথিং। Each and every day we feel we have to take risk, we have opportunity, we have bad risk as well, and some uncertainties also. So এগুলো খুবই সহজ জিনিস। তো ডেফিনেশনটা বলছে দ্য পসিবল ভেরিয়েশন অফ দ্য আউটকাম, হোয়াট ইজ এক্সপেক্টেড। দ্যাট মিনস এখানে কি কি আছে আমি বোল্ড করেছি, ভেরিয়েশন, আউটকাম, এক্সপেক্টেড। সো ওয়ান থিং ক্যান বি এক্সপেক্টেড, আমি যেটা আগে বলেছি যে রিস্ক ক্যান বি মানে আপনি এক্সপেক্ট করতে পারবেন এবং এটার একটা আউটপুট আসবে, দ্যাট হ্যাভ সাম আউটপুট, বাট আউটপুট অ্যান্ড মাই এক্সপেকটেশন ক্যান বি ভেরি। আমি যা এক্সপেকটেশন করলাম সেটা নাও হতে পারে। সো দিস ইজ দ্য রিস্ক। And uncertainty, what is uncertainty? The inability to predict the outcome from an activity due to lack of information. I have no information, so I cannot predict anything. So this is uncertainty. And for that reason, opportunity arrived. Opportunity, the possibility that an event will occur and positively affect the achievement of the business. It was opportunity. Fine? Okay. এবার আসেন রিস্ক ফর বিজনেস। একটা বিজনেসের জন্য কি কি রিস্ক হতে পারে?
সো ইটস ভেরি ইজি যে আপনি আপনার মাথা থেকে চিন্তা করতে পারেন একটা রিস্ক কি বিজনেস, এটা বিজনেসের রিস্ক কি হতে পারে। If the objective of a business is to maximize shareholder value, then risk for business are risk for losses resulting directly and indirectly in negative cash flow. So একটা কোম্পানির যদি নেগেটিভ ক্যাশ ফ্লো হয়, এটা হচ্ছে তার জন্য বিজনেস রিস্ক। এখন নেগেটিভ ক্যাশ ফ্লো থেকে কি হতে পারে, যখন এটা সিভিয়ার হবে তাহলে এটা ইনসলভেন্ট হয়ে যেতে পারে, লিকুইডেশন দিকে যাবে। ইনসলভেন্ট বুঝি, inability to pay off the liability, inability to pay off the liability মানে লায়াবিলিটি পরিশোধ করার মতো তার কাছে টাকা নেই। নেগেটিভ ক্যাশ ফ্লো, যদি নেগেটিভ ক্যাশ ফ্লো হয় তখন সে ইনসলভেন্ট হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়। দেউলিয়া পড়েছি আমরা বাংলায়, দেউলিয়া। দেউলিয়া ইংলিশ হচ্ছে ইনসলভেন্ট। এবং যদি ইনসলভেন্ট হয়, লিডিং টু দ্য লিকুইডেশন অফ দ্য বিজনেস, বিজনেসটা লিকুইডেট করে ফেলতে হয়। সো আদার রিস্ক কি হতে পারে, আদার রিস্ক হতে পারে, ঠিক আছে ফাইন, বিজনেস রিস্ক এখানে নেগেটিভ ক্যাশ ফ্লো নাই, হাওয়েভার মার্কেট কন্ডিশন খারাপ হতে পারে, সেল কমে যেতে পারে, আমি আমার যে প্রোডাক্ট কস্ট টু পারচেজ মাই র মেটেরিয়াল, এটা প্রাইস হাই হয়ে যেতে পারে। বেসড অন দ্য বিজনেস কালচার আমার প্রোডাক্ট কস্টটা অনেক বেশি, সো আমার সেলস প্রাইস শুড বি হায়ার, বাট বেসড অন দ্য ডিমান্ড আমি সেল প্রাইসটা সেইভাবে বাড়াতে পারছি না বিকজ অফ কাস্টমার্স এক্সপেকটেশন, তাহলে আমাকে কি করতে হবে, লস করতে হবে। আমার পারচেজ কস্ট হাই, সেই জন্য আমাকে সেলস প্রাইস শুড বি হাই, বাট আই ক্যান নট বিকজ অফ দ্য কাস্টমার্স শেয়ার বা কাস্টমার্স চয়েস এক্সপেকটেশন, তাহলে আমাকে লস করতে হবে। অ্যান্ড আনসাকসেসফুল নিউ প্রোডাক্ট অর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, আমি একটা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করলাম ফর লঞ্চিং এ নিউ প্রোডাক্ট, বাট আলটিমেটলি সেটা ফল করলো, সেটা একটা রিস্ক। অ্যান্ড পোর কন্ট্রোল অ্যান্ড পোর আউটকাম ইন ইনভেস্টমেন্ট, অবশ্যই আমি যদি শেয়ার মার্কেটের কথা বলি, আপনি চিন্তা করছেন all financial conditions of a company which you would like to invest is good and the price earning ratio or earning per share is good, but actually outcomeটা ভালো আসেনি because of in our country, or actually uh, the share market inherently is a volatile market, so you cannot earn expected return from the share market. সো এইটা হতে পারে কেন, আপনার পোর কন্ট্রোল জন্য হতে পারে, আপনার ইনভেস্টমেন্ট ডিসিশনের জন্য হতে পারে। আমরা পরবর্তীতে দেখবো যে টাইপ অফ রিস্ক কি কি আছে। এখন আসেন রিস্ক ফর ইনভেস্টরস, ইনভেস্টরদের জন্য কি কি রিস্ক, কে কে ইনভেস্টরস, shareholder is the investor and lender also investor, because lender gives money to, gives or inject money to the company to run the company for enhancing its capability. So lender have bear the risk, কি রিস্ক হতে পারে, বিকজ তার স্টেক, আমরা একটা স্টেক হোল্ডারের সঙ্গে পড়েছিলাম না চ্যাপ্টার 1-এ, স্টেক হোল্ডার। সো লেন্ডার ইজ এ স্টেক হোল্ডার, হোয়াট ইজ ইটস স্টেক, স্টেক হচ্ছে সে যে টাকাটা দিয়েছে, ইট ইজ হিজ স্টেক, কিন্তু আপনি যদি তার টাকাটা না দিতে পারেন তাহলে তার জন্য সেটা রিস্ক। ডেট অব্লিগেশনটা আপনি ডিফল্ট করলেন, আপনি টাকা না দিতে পারলেন না, তাহলে এটা রিস্ক। এবং ফেল টু মেক এন ইন্টারেস্ট পেমেন্ট, আপনি ইন্টারেস্টও দিতে পারলেন না, ঠিক আছে, ইন্টারেস্ট যদি না দিতে পারেন তাহলে এটা ল্যান্ডারের জন্য এটা রিস্ক। এখন শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডার কি দিয়েছে, ক্যাপিটাল, সো ক্যাপিটালের রিটার্নে তার স্টেক কি, সে ডিভিডেন্ড পাবে, ফাইন। তার শেয়ার যে মার্কেটে আছে, সেই শেয়ার মার্কেটে তার প্রাইসটা হাই হবে। এখন যদি প্রফিট ফল করে তাহলে আপনি তাকে ডিভিডেন্ড দিতে পারছেন না, সো রিস্ক ফর ইনভেস্টরস ইজ প্রফিট ফল অ্যান্ড ডিভিডেন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ যদি শেয়ার প্রাইসটা ফল করে, ইটস অলসো রিস্ক ফর দ্য ইনভেস্টরস। সহজ না ব্যাপারগুলো? জি স্যার। Very easy things. মাথা
মাথা ব্যথা স্যার করছে স্টেক কেন? হোল্ডার আর শেয়ার হোল্ডার এই দুটার ভিতর স্যার বেসিক পার্থক্যটা কি? ফার্স্ট ক্লাস করেছিলেন, জাস্ট ফর এমনিতেই বলছি, বিকজ আমরা ফার্স্ট ক্লাসে সেটা পড়িয়েছি। করেছিলেন ফার্স্ট ক্লাস? স্যার হয়তো স্যার মিস করছিলাম প্রথম আচ্ছা, দিক দিয়ে। শেয়ার হোল্ডার অ্যান্ড স্টেক হোল্ডার ডিফারেন্সিয়েটটা হচ্ছে, শেয়ার হোল্ডার ইজ এ স্টেক হোল্ডার, but all stakeholders are not shareholder. Stakeholder consists of or includes the nature, the employees, customers, local authority, government, suppliers, all are stakeholder. But shareholder, they are the only, they are the primary stakeholder, because they invest the money for dividend. সো তারা ক্যাপিটালটা দেয়, যারা ক্যাপিটাল দেয় তারা শেয়ার হোল্ডার, আর শেয়ার হোল্ডার নিজেও একজন স্টেক হোল্ডার। নানলেস আদার্স পিপুল, আমি যাদের নাম বললাম, কোম্পানির ভিতরে এমপ্লয়ি, কাস্টমার, সাপ্লায়ার, গভর্নমেন্ট, নেচার, কি বলে, কমিউনিটি, অল আর স্টেক হোল্ডার। বুঝতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ। ওকে। রিস্ক ফর বিজনেস বুঝলাম, রিস্ক ফর ইনভেস্টর্স আমরা বুঝলাম। এবার আসেন রিস্ক অ্যাপিটাইট। আগে বলেন তো, হোয়াট ইজ অ্যাপিটাইট? জাস্ট অ্যাপিটাইট মানেটা কি? অর্থটা একটু রিস্ক অ্যাপেটাইট। আমি বলছি অ্যাপিটাইট অর্থ কি, নট রিস্ক অ্যাপিটাইট। খুদা অনলি অ্যাপিটাইট। কেউ জানেন অ্যাপিটাইট অর্থ কি? স্যার কোনো কিছু গ্রহণ করার ইচ্ছা, মানে কোনো কিছু গ্রহণ করার ইচ্ছা, মানে প্রবল ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আর কি, কিছু অ্যাকসেপ্ট Fine. করার। ফাইন। অ্যাপিটাইট মানে হচ্ছে স্বাদ, বাংলা যদি আমি বলি স্বাদ। স্বাদ মানে আপনি যেটা বললেন, কোনো কিছু গ্রহণ করার ইচ্ছা, স্যার মানে খাওয়ার আপনি, ইচ্ছা বা ক্ষুধা এরকম কিছু। হ্যাঁ, আমরা অ্যাপিটাইজার খাই না? অ্যাপিটাইজার খাই। কোন একটা রেস্টুরেন্টে যদি আমরা যাই, তাহলে প্রথমে একটা অ্যাপিটাইজার দেয়, দেয় কিনা? জি স্যার। জি স্যার। সো দিস ইজ কল্ড অ্যাপিটাইজার। অ্যাপিটাইজার মানে হচ্ছে আপনি যে মেইন ডিশটা খাবেন, সেই মেইন ডিশটা খাওয়ার জন্য আপনার ভিতরে একটা স্বাদ যেন আনে, মানে একটা স্বাদের উদ্রেক করে। দিস ইজ কল্ড অ্যাপিটাইজার। ইট ক্যান বি ভেরি লোয়েস্ট দ্যাট, একটা ছোট্ট কি বলে, মগে আপনাকে দিল, কি বলে, অনেক জায়গায় টক দেয়, টক, হ্যাঁ, অল্প একটু টক, মানে আমি বললাম এক ভেরি লিমিটেড স্কেল অফ অ্যাপিটাইজার। আর হাই লেভেল অ্যাপিটাইজার, ইট ক্যান বি ব্রেড উইথ বাটার, অ্যান্ড ইট ক্যান বি কি বলে, স্যুপ। সো দিজ আর অ্যাপিটাইজার। কেন? আপনি যেন পরবর্তীতে আরো বড় ডিশ যেটা খাবেন, মে বি মাটন বিরিয়ানি, সো তার আগে আপনাকে এই অ্যাপিটাইজার গুলো দেয়। এখন এটার সাথে রিস্কের কি সম্পর্ক? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন অ্যাপিটাইজার এন্ড রিস্ক অ্যাপিটাইট? রিলেশনশিপ ইজ দ্যাট আপনি কতটুক রিস্ক নিতে পারবেন। ফাইন। আপনি যদি একজন খারাপ স্টুডেন্ট হন, মানে আমি স্টুডেন্ট, কেউ খারাপ ভালো এটা তো আসলে ডিপেন্ড করে ফ্রম ইউর ক্যাপাবিলিটি। হ্যাঁ, আল্লাহ তো সবাইকেই সমান ব্রেন দিয়েছে, যদিও এটারও মতভেদ আছে। হ্যাঁ, মনে করেন আল্লাহ সবাইকে সমান ব্রেন দিল, তো আপনি এটা কতটুকু ইউজ করেন সেটার উপর নির্ভর করে আপনি ভালো স্টুডেন্ট না মিডিয়াম স্টুডেন্ট আর লো ক্যাটাগরি স্টুডেন্ট। এখন একজন লো ক্যাটাগরি স্টুডেন্ট কতটুক রিস্ক নিতে পারবে বেসড অন হিজ ক্যাপাবিলিটি অর হিজ অ্যাপিটাইজার, এটা ডিপেন্ড করে তার ক্যাপাবিলিটির উপর, সে কতটুকু রিস্ক নিতে পারবে। এখন
Very simple example would be that in the first attempt, if you want to achieve 7 out of 7 based on your capability, if you want to take risk, so what is the tolerable limit? Tolerable limit মানে হচ্ছে risk appetite, যে আপনি কতটুকু tolerate করতে পারবেন। Each and every day you have to go to office and do work if with efficiently, and as well as when you came home, returned home, then again you have to read the books and timely sleep, because you have to wake up the next morning to go again to the office. So আপনি আপনার রিস্ক অ্যাপিটাইজার নির্ধারণ করবেন, আপনার টলারেবল রিস্ক অ্যাপিটাইজার নির্ধারণ করবেন। এবার যদি আমি বিজনেসের বেলায় আসি, একটা বিজনেস সে কতটুকু রিস্ক নিয়ে কাস্টমার ফোকাস করবে, মার্কেটে প্রোডাক্ট ডেলিভারি দিবে। প্রাণ মনে করেন, প্রাণ আরএফএল এর কত প্রোডাক্ট, ইউ ক্যান নট ইমাজিন যে তার কতগুলো মানে কি বলে কোলাবোরেটিভ অর্গানাইজেশন আছে, টেস্টেড ট্রিট থেকে আরম্ভ করে আরএফএল, তারপরে অল টাইম, কত প্রোডাক্ট। মানে আপনি আমরা দেখি যে আমার মানে ব্রাশ থেকে আরম্ভ করে বলা যায় সব প্রোডাক্টই আরএফএল এর আছে। তো এখন এই যে প্রোডাক্টগুলো সে লঞ্চ করে উইদিন দ্য ওয়ান নাইট, আই থিঙ্ক উইদিন দ্য ওয়ান নাইট সে মনে করলো যে কালকের ভিতরে একটা প্রোডাক্ট বের করে। এখন কাস্টমারকে খাওয়ানো, কাস্টমার এটা কনজিউম করবে, অবশ্যই তার মার্কেট রিসার্চ থাকে, বাট হি ক্যান টেক দ্য রিস্ক উইদিন হিজ টলারেবল লিমিট। উইদিন দ্য টলারেবল লিমিট সে কিন্তু রিস্কটা নেয়। প্রথমে হয়তোবা সে যদি প্রোডাক্টটা লাক্সারিয়াস প্রোডাক্ট হয় তাহলে উইদিন ঢাকা, or if it is not luxurious too much, then they start from the rural area, right? রুরাল এরিয়াতে গিয়ে দেখবেন আরএফএল এর অনেকগুলো প্রোডাক্ট আছে, কিন্তু ঢাকায় সেটা পাবেন না, বিকজ ঢাকায় সেটা চলবে না। রুরাল এরিয়াতে 4টা বিস্কিটের একটা প্যাকেট যেভাবে চলবে, ঢাকায় 4টা বিস্কিটের একটা প্যাকেট সেভাবে নাও চলতে পারে। So based on the business culture it can vary, but I want to make you understand that what is the risk appetite. Risk appetite denotes the amount or rate or percentage of risk an individual or an organization requires to bear to move ahead with its plan or objective. This is the definition, but what you should understood that আমার অবজেক্টিভ এবং আমার প্ল্যান অনুযায়ী, একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ এবং প্ল্যান অনুযায়ী সামনে এগিয়ে যাওয়ার জন্য কতটুকু রিস্ক ইট ক্যান টেক। আন্ডারস্টুড? বুঝতে পেরেছি আমরা? স্যার স্যার এটার আগে যে একটা ইয়ে আছে যে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, এটা মানে কি স্যার? কোথায় আছে? স্যার রিস্ক অ্যাপিটাইটের উপরে স্যার, রিস্ক সিএসএফ মানে আমার লেকচার ইয়াতে না প্রেজেন্টেশনে স্যার বইয়ে আছে বইয়ে স্যার বই তো আমার কাছে নাই, বাট আই ক্যান টেল ইউ হোয়াট ইজ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। আপনি আপনার নলেজ থেকে একটু বলবেন যে হোয়াট ইউ থিঙ্ক হোয়াট ক্যান বি ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। বলেন, যিনি প্রশ্ন করেছিলেন। স্যার আমি বুঝতে পারছি না, এই জন্য স্যার আপনি কোশ্চেন করেছি। But based on your expertise, স্যার I ক্রিটিক্যাল বলতে তো স্যার I will help you. I will help you certainly, Yes, sir. and based on my experience and the books, because this term is very important term for business finance, and you can find it in chapter 4. What is CSF and what is KPI? But আমি বলছি, আমি চাই প্রত্যেকটা মানুষ এমন হোক বা প্রত্যেকটা স্টুডেন্ট এমন হোক যে নতুন একটা টার্ম আসছে, বাট বেসড অন মাই এক্সপার্টাইজ, মাই এক্সপিরিয়েন্স, মাই নলেজ, হুইচ ইজ গ্যাদার্ড ইন মাই লাস্ট কি বলে যত জীবন আপনি বেঁচে আছেন সেই জীবন থেকে আপনি এটা কি
বুঝেন, সেটা যদি আপনার 100% না হয়, নো ওরি, কোনো ওরির কিছু নাই, বাট আপনি কতটুক কাছাকাছি যেতে পারছেন ইজ দ্য ম্যাটার। Could you please tell me that what is CSF? What could be CSF? Critical success factor, right? ইয়েস স্যার। এখন এটা কি হতে পারে? মানে অনেক কঠিন মনে হচ্ছে না? আচ্ছা, আপনার সাকসেসের জন্য কোনটা ক্রিটিক্যাল? আরো সহজভাবে বলি, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর হচ্ছে একটা কোম্পানিকে একটা কাস্টমার যেভাবে চিনে। বুঝতে পেরেছেন? ইটস ভেরি ইজি ল্যাঙ্গুয়েজে আমি এটা বললাম। how a customer know the organization. So it depends on decades experience, যুগ যুগ ধরে চলে আসা একটা জিনিস, একটা বিলিভ, একটা ভ্যালুস, হ্যাঁ, এই ভ্যালুজের উপর নির্ভর করে একটা অর্গানাইজেশনকে একটা কাস্টমার চিনবে কিভাবে। সো ইফ ইউ টেল অ্যাবাউট বাটা, রাইট? বাটা আপনার মাথায় প্রথম কি ক্লিক করে? হোয়াট ইজ দ্য কাস্টমার্স ইন্টেনশন টু বাটা? ইট ইজ ইটস প্রোডাক্ট লংজিভিটি, তাই তো? ঠিক না? যে বাটার প্রোডাক্ট কিনলে, অথবা নোকিয়ার যখন ছিল, নোকিয়ার প্রোডাক্ট কিনলে লংজিভিটি, যে এই প্রোডাক্টটা নষ্ট হবে না। ফাইন, প্লিজ আমার সাথে ইয়া করেন, মানে কোঅপারেট করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হোয়াট ইজ ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। আপনি যদি কেএফসির কথা চিন্তা করেন, তাহলে আপনি কি চিন্তা করেন? প্রথমেই মাথায় কি আসে? যে হ্যাঁ, এর চিকেনটা হয়তো বা ভালো, মানে আপ টু দ্য মার্ক বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। কখনোই কিন্তু আপনার মাথায় আসে না যে কেএফসির চিকেনটা লোকাল অর এটা কোয়ালিটি খারাপ, কখনোই আসে না। এটা আপনার কাছে কেএফসি যখনই আপনার মাথায় আসে, দেখেন, মানে হিউম্যান বিইং ব্রেনটা আল্লাহ এমন ভাবে তৈরি করেছে, ইট ক্যান গ্যাদার ইনফরমেশন অটোমেটিক্যালি বাই ইউর এক্সপিরিয়েন্স। প্রতিনিয়ত যে আপনি সময় অতিবাহিত হচ্ছে, তাতে করে আপনার ভিতরে কিছু ইনফরমেশন অটোমেটিক আসে। কেএফসি চিন্তা করলেই আপনার দেখবেন আপনার মাথায় চলে আসে একটা চিকেন আপনার সামনে কেমন জানি ক্রিস্পি ক্রিস্পি একটা ব্যাপার, হ্যাঁ, মুখে একটু লালা আসে কিনা? সো দিস জি ইজ দ্য, স্যার। হ্যাঁ, দিস ইজ দ্য ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। একটা কোম্পানির ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর হচ্ছে যে কাস্টমার আমাকে কিভাবে চেনে। এখন আপনি এই ইউনিলিভারের প্রোডাক্ট, আপনার কাছে প্রথমে কিন্তু একটা জিনিস চলে আসে মাথায় যে হ্যাঁ, ইউনিলিভারের প্রোডাক্টটা ভালো, কোয়ালিটি ইজ গুড আদার দেন অন্যান্য প্রোডাক্ট থেকে। সে এই যে প্রোডাক্টকে যে চেনা, মানুষ কাস্টমার কিভাবে প্রোডাক্টকে চেনে, অর্গানাইজেশনকে চেনে, এটাই হচ্ছে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। স্যার, এটা কি শুধু কোম্পানির কোয়ালিটিটাকেই এক্সপ্রেস করে নাকি লোগোটাকেও মানে করে? মানে না, আমরা তো অনেক সময় লোগো দিয়েও কোম্পানিকে চিনি। লোগো দিয়ে কোম্পানিকে আইডেন্টিফাই করা যায়, বাট আপনি সিএসএফটা হচ্ছে লোগো, নট লোগো। সিএসএফটা হচ্ছে প্রোডাক্ট ক্যারেক্টারিস্টিক্স, ওই কোম্পানির ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে আপনি যেমন স্যার গ্রামীণ ফোনের কথা চিন্তা করলে 3টা পাতা সামনে এসে পড়ে আর কি। হ্যাঁ, মানে আপনি যখনই গ্রামীণ ফোনকে আমরা কিভাবে চিনি? আমরা চিনি যে হ্যাঁ, আমি অনেক ভালো নেটওয়ার্ক পাবো, যদিও আমার বাসায় পায় না, মানে ভালো নেটওয়ার্ক পাবো। আবার নেগেটিভ চিন্তা ভাবনা আসে যে গ্রামীণ ফোনের কথা বললে রেট বেশি হবে। নেগেটিভলি অর পজিটিভলি আমি কোম্পানিটাকে কিভাবে চিনি, দিস ইজ দ্য ক্রিটিক্যাল ফ্যাক্টর ফর সাকসেস, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। এখন হাউ সিভিয়ার ইট ইজ, কতটুকু সিভিয়ার হতে পারে ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, ক্যান ইউ ইমাজিন? ইমাজিন করতে পারেন? মানে দেখেন, আপনার সামনে ইজ লটস অফ এক্সাম্পল আপনার সামনে, বাট ইউ ক্যান নট টেল। আপনি দেখেন, আপনি যখন
টাকা মোবাইলে টাকা ভরতে যান, আপনি আমাকে যখন টাকা পাঠাতে চান বা আপনার ফ্রেন্ডকে টাকা পাঠাতে চান, তখন দোকানে গিয়ে কি বলেন? আমাকে বলেন তো, দোকানে গিয়ে কি বলেন? প্লিজ টেল, দোকানে গিয়ে কি বলেন? বিকাশ করব। বিকাশ করব। ইজ দ্য বিকাশ ইজ প্রোডাক্ট? নো স্যার, নেম। Bikash is a company. Bikash is a company's name. So you term that আপনি আমি বিকাশ করব, আমার টাকাটা বিকাশ করে দাও। মানে বিকাশ কাস্টমারের ভিতর কিভাবে ঢুকছে উইদিন দ্য লাস্ট ফিউ ইয়ার্স, যে বিকাশ করে দাও। কেন আপনি তো যা বললেন না যে ভাই আমাকে টাকা পাঠাও, আমার টাকা এক্সচেঞ্জ করো, ট্রান্সফার করো, এসব তো বলেন না। দিস ইজ দ্য টার্ম। অ্যাকচুয়াল টার্ম কি হওয়া উচিত ছিল যে আই ওয়ান্ট টু ট্রান্সফার মাই মানি, বাট আপনি কি বলেন যে আই ওয়ান্ট টু বিকাশ। যদি মনে করেন আপনার ভাই বা আপনার যেই হোক এনিবডি কেটে গেল, জাস্ট আপনার সামনে পড়ে গেল, পড়ে একটু কেটে গেল, কি বলেন আপনি? হ্যাঁ, এই যে আপনার জেনারেশনে অনেক ধরনের প্রোডাক্ট বলতে পারেন, বাট আমি যদি আমার জেনারেশনের কথা বলি, বিকজ নাও ইজ গ্লোবালাইজেশন, এখানে অনেক প্রোডাক্ট আসছে, হয়তো বা এটা আস্তে আস্তে কমে গেছে, বাট ওয়ান্স আপন এ টাইম অ্যাজ ওয়েল এজ কারেন্টলি অলসো আমরা কি বলি? এই স্যাভলন লাগাও, বলি না? জি স্যার। জি স্যার। বলি যে স্যাভলন লাগাও অথবা ডেটল লাগাও, বাট দ্য টার্ম শুড বি অ্যান্টিসেপটিক। অ্যান্টিসেপটিক লাগাও, প্রোডাক্টটা কি আসলে অ্যান্টিসেপটিক, কিন্তু আমরা বলি এই ডেটল লাগাও অথবা স্যাভলন লাগাও। এখন এই স্যাভলন আর ডেটল এগুলো হচ্ছে ব্র্যান্ড, কোম্পানিজ নেম। স্যাভলন কার? এসিআই এর, এটা একটা ব্র্যান্ড স্যাভলন, কিন্তু আপনি চিন্তা করছেন এজ এ প্রোডাক্ট। সো হোয়েন এ ব্র্যান্ড উড বি এ প্রোডাক্ট। আপনি দেখেন, আপনি একটা মোটরসাইকেল চালান, মানে ছোট থেকে কতবার আপনি বলছেন যে মোটরসাইকেল, বলেন নাই কিন্তু আপনি বলেন এই হুন্ডা চালায়, বলেন না? বলেন কিনা হুন্ডা চালায়, উনি জি হুন্ডা স্যার, জি এটা চালায়, স্যার। আমরা প্রায়ই বলে আমা- থাকি। হ্যাঁ আমার হুন্ডা আছে, বাট হুন্ডা ইজ এ কোম্পানিজ নেম। হুন্ডা মানুষের ভিতরে এমন ভাবে ঢুকছে যে মোটরসাইকেলকে বলে, মোটরসাইকেল বুঝতেই বলে যে হুন্ডা। সবচেয়ে বড় জিনিস যেটা অনেক মানুষই জানে না, সেটা হচ্ছে কেরোসিন। আপনি দেখেন কেরোসিন ইজ এ পেট্রোলিয়াম, ভেরি লোয়ার লেভেল পেট্রোলিয়াম। একই প্রোডাক্ট, আপনি তো হয়তো বা এটা জানেন যে পেট্রোলিয়াম কিন্তু আসলে মূলত একটাই প্রোডাক্ট, এটাকে যত রিফাইন করা হয় এটাকে কেরোসিন থেকে ডিজেল, ডিজেল থেকে আরো রিফাইন করে এটা অকটেন হয়। তো আমরা এটাকে কেরোসিন এখনো বলি, ফাইন, বাট কেরোসিন ইজ নট এ প্রোডাক্ট। কেরোসিন একটা কোম্পানি, যে কোম্পানিটা এই পেট্রোলিয়ামটা পৃথিবীতে আনছিল। স্যার আরেকটা আছে হচ্ছে আপনার ইঞ্জিন অয়েল, যে মোবিল মোবিল মোবিল, আপনি মানে গাড়িতে আমি জানিও না মানে এই পেট্রোলিয়ামটার নাম কি আমি আসলে জানি না, কিন্তু গাড়িতে কিছু লাগাইলেই বলেন যে মোবিল লাগাও, বাট স্যার ইঞ্জিন অয়েল কোম্পানি। স্যার কিছুদিন পর পর চেঞ্জ করা লাগে এটা। হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিন অয়েল, কিন্তু বলে যে মোবিল লাগাও, মোবিল দাও। সো মোবিল ইজ এ কোম্পানিজ নেম। আমি যেটাই বলছিলাম, ওই যে উনি আমাকে থামায় একটা জিনিস বলতে গেলে অনেক মানে ব্যাপারটা হচ্ছে যে সিএসএফ টা কতটুকু সিভিয়ার হতে পারে, যে একটা প্রোডাক্ট তার মানে কোম্পানির নাম, ব্র্যান্ডের নাম প্রোডাক্টের নামে চলে যায়। সো এখন পর্যন্ত ওই লেভেলে আসে নাই যে আমরা কোথাও চিকেন খেতে গেলে বলি না যে চলো কেএফসি খাই। হতে পারে না এক সময় যে না আর কিছু নাই, চলো কেএফসি খাই, এটা তো এখন আমরা বলি না, আমরা বলি যে উই টেক চিকেন, কেএফসি হোক, নান্দুস হোক, যে কোনো জায়গায় মানে চিকেন পাওয়া যায়, ওইটা ওই লেভেলে যেতে পারে নাই। বুঝতে পারছি? আমরা ছিলাম হচ্ছে রিস্ক অ্যাপিটাইটে। তো কতটুকু আমি রিস্ক নিতে পারবো, দিস শুড বি মাই রিস্ক অ্যাপিটাইট। বুঝতে পেরেছি? অ্যাকচুয়ালি থ্রেট তো আসবে না, দ্য থ্রেটস কাম as part and parcel with the entity's aspiration and need to be accepted by the management to proceed forward. সামনের দিকে এগিয়ে যেতে গেলে
আমাকে থ্রেট আসবে এবং থ্রেট গুলো আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এখন আমি কতটুকু অ্যাকসেপ্ট করব এইটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। তো রিস্ক অ্যাপিটাইট নির্ধারণ করতে গেলে আমাকে কি কি অ্যাপ্রোচ ফলো করতে হবে? The approach should be as follows: decide what the business want to achieve, the strategic objective. আমার অবজেক্টিভটা কি সেটা নির্ভর করবে আমি কতটুকু রিস্ক নিব। Then I have to take decision that what would be my risk appetite, or which is actually I am prepared to take a risk in order to achieve my objective. আমি কতটুকু রিস্ক নিব। তখন আমার রিস্ক ক্যাপিটাল যখন মানে নির্ধারণ করা হলো যে হ্যাঁ আমি আহ, উম, আজকে একটা শেয়ারের দাম 50 টাকা চলছে, ফাইন, এটা কালকে আমি আমি ইনভেস্ট করলাম আজকেই, বাট আমার এক্সপেকটেশন ছিল এটা 60 টাকা যাবে, দ্যাট মিনস 10 টাকা বাড়বে, হোয়ার এজ টুমোরো ইট মে ডাউন সাইড, এটা 50 টাকা থেকে কত টাকা চলে আসতে পারে, 48, ফাইন। সো 48 যদি আসে তাহলে আমাকে চিন্তা করতে হবে, ফার্স্ট ওয়ান ইজ দ্যাট I have to set my goal, strategy objective. The objective is that it could go up to টাকা 60, and my risk appetite, what would be the risk appetite? আমি risk appetite চিন্তা করলাম, if it is go down up to 45, যেহেতু আমি purchase price is my 50, up to 45 is my risk appetite. My risk appetite is টাকা 5. তখন I have to find strategy to achieve the objective, what to do, বিকজ এখানে আরো রিস্ক ফ্যাক্টর যদি চলে আসে তাহলে আমি কতটুকু অ্যাকসেপ্ট করব, মানে স্টপ সেল ব্যাপার একটা থাকে যে আমি কখন আর রিস্ক না নিয়ে সেল করে দিব। সো যেহেতু আমার রিস্ক টলারেবল 5 টাকা, তাহলে আমি 5 টাকা পর্যন্ত রিস্ক নেব, এরপরে আর রিস্ক নেব না। ইফ দেয়ার আর নো মেথড অফ রিডিউসিং দ্য রিস্ক, এমন কিছু থাকতে পারে যে আমার রিস্কটা রিডিউস করার কোনো রকম কোনো স্কোপ নেই, দেন মানে তখন আমার কিছুই করার নাই, অবজেক্টিভটা চেঞ্জ করতে হবে, যে আমি শেয়ার মার্কেট থেকেও চলে যেতে পারি, অথবা এই প্রোডাক্টে আর কোনোদিন ইনভেস্ট করব না, সামথিং লাইক দ্যাট। এখন অ্যাটিটিউড টু রিস্ক, আমরা অ্যাটিটিউড বুঝি তো না? জি Hello? স্যার। জি স্যার। হ্যাঁ। এবার আমাকে একজন বলেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যাভার্স, নিউট্রাল অ্যান্ড সিকার? অ্যাভার্স, নিউট্রাল অ্যান্ড সিকার, এখানে কিন্তু কিছু ট্রিকি পয়েন্ট আছে, সেই জন্য আমি জিজ্ঞেস করছি। আপনি বলতে পারেন যে এটা তো খুবই সহজ, অ্যাভার্স মানে আছে যে রিস্ক নিবে না, নিউট্রাল হচ্ছে মানে মাঝামাঝি, আর সিকার হচ্ছে যে রিস্ক নিবে। আমরা জানি the higher risk the higher return, so risk averse are low return নেবে, risk seeker higher return নেবে। বুঝতে পারছি? রিস্ক অ্যাভার্সার লো রিটার্ন নেবে, রিস্ক সিকার হায়ার রিটার্ন নেবে। এটা তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং, ইট শুড বি, মানে মূলত যদি আপনি পড়ে না থাকেন তাহলে এটাই মূলত জেনারেলি ওয়ান কুড আন্ডারস্ট্যান্ড দ্যাট রিস্ক অ্যাভার্সার উইল আর্ন লো রিটার্ন অ্যান্ড রিস্ক সিকার উইল আর্ন হায়ার রিটার্ন বিকজ সে রিস্ক সিক করছে। বাট মাইন্ড ইট, ট্রিকি পয়েন্ট ইজ দ্যাট রিভার্স থিং মানে রিস্ক অ্যাভার্স হচ্ছে এমনই একজন মূর্খ ব্যক্তি, এবং রিস্ক অ্যাভার্সার হচ্ছে এমনই একজন মূর্খ ব্যক্তি, এবং রিস্ক সিকার হচ্ছে এমনই একজন অ্যাগ্রেসিভ ব্যক্তি। একজন মূর্খ, একজন অ্যাগ্রেসিভ। কিভাবে? রিস্ক অ্যাভার্সার হচ্ছে এমন একজন ব্যক্তি, এমন একটা ইনভেস্টমেন্ট চুজ করবে যেখানে লোয়ার রিটার্ন, মোর সার্টেন লোয়ার রিটার্ন, কিন্তু তার পাশাপাশি তার সামনে এক্সাম্পল আছে, অল্টারনেটিভ আছে, হাই রিটার্ন বাট লেস সার্টেন। আমার কথা কিন্তু বুঝেন, ভেরি ইম্পর্টেন্ট থিং, যে
হাই রিটার্নের একটা অল্টারনেটিভ আমার কাছে আছে, ইনভেস্টমেন্ট পলিসি আছে বা পসিবিলিটি আছে। রিস্ক অ্যাভার্সার এমন একজন বোকা লোক যে সে ওইটা নেবে না, সে নেবে হচ্ছে মোর সার্টেন বাট পসিবলি লোয়ার রিটার্ন। রিটার্নটা লো কিন্তু সার্টেনিটিটা সে চিন্তা করবে, সে এমনই বোকা লোক। বুঝতে পেরেছি? মানে আপনার আন্ডারস্ট্যান্ডিং প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং এর সাথে একটু কিন্তু ডিফার করে। প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং ছিল যে রিস্ক অ্যাভার্সার সে যেহেতু কি বলে রিটার্ন মানে রিস্ক নেবে না, সে লোয়ার রিটার্ন দিকে যাবে। কিন্তু তার সামনে হাই রিটার্ন থাকলেও সে হাই রিটার্নের দিকে যাবে না। এটা হচ্ছে ট্রিকি পয়েন্ট বা ডিফারেন্সটা। তার সামনে হাই রিটার্ন থাকা সত্ত্বেও an alternative less certain potential high return, তারপরে সে সেখানে যাবে না, সে যাবে হচ্ছে মোর সার্টেন বাট পসিবলি লোয়ার রিটার্ন, সেখানে যাবে। নিউট্রাল ইজ সামথিং মিড লেভেল বেসড অন দ্য এক্সপেক্টেড রিটার্ন। সে রিস্ক টেক করবে, তার এক্সপেক্টেড রিটার্ন যদি বেশি হয় তাহলে সে বেশি রিস্ক নেবে, এক্সপেক্টেড রিটার্ন যদি তার কম হয় তাহলে সে কম রিস্ক নেবে। ইটস কল্ড নিউট্রাল। এবার রিস্ক সিকার, আমি কি বলেছিলাম যে এমনই অ্যাগ্রেসিভ, এই লোক রিস্ক ছাড়া আর কিছুই চিন্তা করে না। ইনভেস্টমেন্ট চোজেন ইফ হায়ার রিস্ক এক্সপেক্টেড রিটার্ন ইজ লোয়ার দেন অ্যান অল্টারনেটিভ নো রিস্ক অর হাই রিটার্ন। মানে রিস্ক একদমই নাই, তবুও হায়ার রিটার্ন আছে, তবুও সে সেটা নেবে না। নিবে হচ্ছে যেটার মধ্যে হাই রিস্ক আছে সেটাই নেবে, যদিও সেখানে রিটার্ন লো। বুঝতে পেরেছেন? স্যার এভারেজটা আরেকবার একটু বুঝিয়ে দিবেন। আচ্ছা, অ্যাভারেজটা হচ্ছে সার্টেনিটির দিকে যায়। সার্টেন মানে মোর সার্টেন যে আউটপুট, মেবি এটা লোয়ার রিটার্ন, সে রিস্ক অ্যাভার্সার, এমনই রিস্ক অ্যাভার্সার, ওই যে মাথায় ওইটা রাখবেন আপনি সবসময়, যে এমনই বোকা লোক তার সামনে হাই রিটার্ন কিন্তু সে সেটাই যাবে না, সে মোর সার্টেন দিকে যাবে। ইফ ইউ গেট অ্যান এক্সাম্পল জাস্ট ইন মাই মাইন্ড, এই সময় আসলো যে আপনার সামনে একদম হাত বরাবর, হাত বাড়ালেই একটা আপেল পাচ্ছেন, আপেলটা একটু কুচকানো, ফাইন, আপেলটা রংটা বোঝা যাচ্ছে যে ইটস নট ফ্রেশ আপেল, বাট একটু হেঁটে 2 কদম গেলে বা রাস্তার ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন ফ্রেশ আপেল আছে, ফাইন। আপনি এমনই বোকা যে আপনি রাস্তাটা পার হয়ে ওইখানে গিয়ে ফ্রেশ আপেলটা নেবেন না, মোর সার্টেন যে আপনি হাত বাড়ালে একটা আপেল পাচ্ছেন, যদিও সেই আপেলটা কুচকানো এবং নট ফ্রেশ। এক্সাম্পল ইজ ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, উনি হচ্ছেন রিস্ক অ্যাভার্সার, উনি কোনো রিস্ক নেবে না, একদম হাতের নাগালে যা আছে ততটুকু রিটার্ন, সার্টেন রিটার্ন, ইট মে বি লোয়ার রিটার্ন, হি ক্যান টেক ইট। আরেকজন হচ্ছে রিস্ক সিকার। রিস্ক সিকার হচ্ছে তার সামনে এত সুন্দর সুন্দর আপেল, একদম রাস্তার এই পাশে, সে যে পাশে দাঁড়িয়ে আছে, সে সেইগুলো নেবে না, সে রাস্তার এই কি বলে দরকার হলে ব্রিজ পার হয়ে, ওভার ব্রিজ পার হয়ে, ফ্লাইওভার পার হয়ে, অথবা ফ্লাইওভারের উপর দিয়ে না গিয়ে নিচ দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে ওই পারে গিয়ে, যদিও সেই আপেলটা আউটডেটেড অর রাফ রোটেন, তবু সে সেটা নেবে। আমি একটাই বলেছিলাম যে কোনো কিছু সম্পর্কে কোনো কনক্লুসিভ ধারণা, কনক্লুশন দিবেন না। আপনি বলবেন না যে রিস্ক অ্যাভার্সার ইজ এ ব্যাড পারসন অ্যান্ড রিস্ক সিকার ইজ এ ব্যাড পারসন। নো, এক এক জায়গায় এক এক ধরনের রিস্ক আপনাকে নিতে হচ্ছে, এক একভাবে চিন্তা করতে হবে যে আমি কি তখন নিউট্রাল থাকবো নাকি রিস্ক অ্যাভার্সারের দিকে যাব না রিস্ক সিকারের দিকে যাব। বেসড অন ইউর বিজনেস ডিসিশন, বেসড অন ইউর বিজনেস অবজেক্টিভ, you should face your attitude, show your attitude। বুঝতে পেরেছেন? যে এমন একটা পরিস্থিতি আসলো যে আপনাকে তখন রিস্কটা নিতেই হচ্ছে,
though the return is low, তাহলে তখন আপনার অ্যাটিটিউডকে কি বলবে এটা? তখন আপনার অ্যাটিটিউডটা শুড বি এ রিস্ক সিকার। ফাইন, আই থিঙ্ক we have understood more. আর এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি দেওয়া যায়? এরকম কোন সিচুয়েশন হইতে পারে? Fine, I can give you next class, please remind me. Fine, ওকে স্যার। thank you. এবার আসেন টাইপস অফ রিস্ক। দেখেন কত ধরনের রিস্ক, রাইট? পড়েছেন? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, if you already read the type of risk, then you can take that business risk and non business risk. এটা হচ্ছে আপনার ব্রড হেডে দুটো রিস্ক আপনি ভাগ করতে পারছেন। এখন বিজনেস রিস্কের ভিতর আবার বলছে স্ট্র্যাটেজিক রিস্ক, এন্টারপ্রাইজ রিস্ক, প্রোডাক্ট রিস্ক, ইকোনমিক রিস্ক, টেকনোলজি রিস্ক and property risk. So what is strategy risk? স্ট্র্যাটেজি রিস্কটা ইজ মানে এই প্রত্যেকটা জিনিস খুবই সহজ। প্রথম কথা আছে প্রত্যেকটা জিনিস খুবই সহজ। আপনি সিরিয়াসলি যেভাবে যা চিন্তা করছেন জিনিসটা আসলে তাই, নাথিং ডিফারেন্স। স্ট্র্যাটেজি রিস্ক ইজ if you take the wrong strategy, it is the risk. Yes, the risk of choosing wrong corporate strategy, it is the strategy risk. আপনি ভুল ডিসিশন নিয়েছেন, ভুল স্ট্র্যাটেজি নিয়েছেন, বিজনেস রিস্ক এন্ড ইট ইজ স্ট্র্যাটেজি রিস্ক। এন্ড এন্টারপ্রাইজ রিস্ক টোটালি ফেইলিউর করেছে, আপনার বিজনেস অবজেক্টিভ, বিজনেস অপারেশন টোটালটাই ফেল করেছে। এন্টারপ্রাইজ, টোটাল এন্টারপ্রাইজ বলতে এখানে আমি বলতে যাচ্ছি ইজ মেবি কোম্পানি বা or an entity. Total entity enterprise can be fall in a risk. Business operation, আপনি যেটা নিয়েছিলেন ফার্স্ট প্লেস ইন দ্য at the time of set up the enterprise, আপনি একটা স্টেপ নিয়েছিলেন, এন্টায়ার অপারেশনটা ড্রপ ডাউন করেছে, সো ইট ইজ বিজনেস রিস্ক। প্রোডাক্ট রিস্ক, ইউ হ্যাভ মেড এ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, একটা প্রোডাক্ট লঞ্চ করেছেন, বাট প্রোডাক্টটা কাস্টমার আর পারচেস করছে না। হতে পারে যে সাপোজ সামনে আপনার কি আসতেছে, লেট পয়লা বৈশাখ, আমরা চিন্তা করি পয়লা বৈশাখে একদম পুরান ঢাকার একজন ব্যক্তির কথা চিন্তা করি। সো উনি ভুবুজলা নাম শুনছি, ভুবুজলাই তো বলে, ভুবুজলা নাকি চিনি ভুবুজলা? বাঁশিগুলার মতো বাঁশি। হ্যাঁ, প প করে, হ্যাঁ প প করে শব্দ, ফাইন। এখন পয়লা বৈশাখ কখন হয়? 14 এপ্রিল, ফাইন, 14 এপ্রিল। এখন এপ্রিলের 1 তারিখ থেকে উনি 13 ডেজ আপ টু 13 এপ্রিল একজন ভুবুজলা প্রোডাকশন কোম্পানি সে ভুবুজলা তৈরি করলো টু মিট দ্য এক্সপেকটেশন অর ডিমান্ড অফ ঢাকা ইউনিভার্সিটি, রমনা অ্যান্ড অ্যারাউন্ড দ্য সিটি। কারণ এখন তো আবার হাতির ঝিলেও মানে পয়লা বৈশাখ হয়, কারণ জায়গা নেই, যে যেখানে পারে সেখান থেকে পয়লা বৈশাখ উদযাপন করে। সো উনি সেই ডিমান্ড মিট করার জন্য significant amount of capital injected in his company and make production of Bhujala. But in the morning of 13 April, the Inspector General of Bangladesh announced that nobody should take Bhujala. If they found any person carrying Bhujala, he would be punished. তাহলে কি হচ্ছে, কোনো বাচ্চার অভিভাবক ভুবুজলা কিনবে? না স্যার। না স্যার। This is, you can talk, this is product risk. আপনি একটা প্রোডাক্ট বানালেন,
কিন্তু প্রোডাক্টটা কাস্টমার কিনলো না। So it is product risk. Economic risk, it may be for politics or maybe for globalization, global risk. আপনি যে ইকোনমিতে আছেন সেই ইকোনমি চেঞ্জ হয়ে গেছে, ইকোনমিক কন্ডিশন চেঞ্জ হয়েছে, আপনার জিডিপি গ্রোথ কমে গেছে, তারপরে আপনার ইন্টারেস্ট রেট ফল করেছে, ইউএসডি রেট বেড়ে গেছে। সো ইকোনমিক রিস্ক, দিস ইজ কল্ড ইকোনমিক রিস্ক। টেকনোলজি রিস্ক, এখন আপনার কোম্পানি যদি টেকনোলজি ড্রাইভেন হয়, ইউ ক্যান টেক দ্য এক্সাম্পল অফ নোকিয়া। অ্যান্ড্রয়েড আসার আগে নোকিয়া কখনো চিন্তাই করে নাই যে নোকিয়ার মতো একটা কোম্পানি পৃথিবী থেকে উধাও হয়ে যাবে। এখন পিছন পিছন দৌড়াচ্ছে, একবার যায় উইন্ডোজ মাইক্রোসফটের কাছে, একবার এই করে সেই করে। নোকিয়া মোবাইল যারা ইউজ করেছে তারা জানে যে হোয়াট ওয়াজ নোকিয়া, কিন্তু নোকিয়া কোম্পানি জানে না যে তার যে টেকনোলজি রিস্ক ছিল। অ্যান্ড্রয়েড এসে এই বাটন মোবাইল থেকে সরে অ্যান্ড্রয়েড মোবাইল স্মার্টফোন এসে কি মানে মানে এখন কেউ নোকিয়ার কথা চিন্তাও করে না, ভুলে গেছে। So this is a technology risk. You have to take at your consideration that the risk that market or industry is affected by some changes in production or delivery technology. টেকনোলজিটা এন্টায়ার টেকনোলজিটাই চেঞ্জ হয়ে গেল। তাহলে কি হয় দেখেন, এখন কিন্তু আপনি বাসায় বসে কি করতে পারেন, খাবার অর্ডার করতে পারেন বাসায় বসে। বাসার নিচে একজন এসে আপনাকে বলে, স্যার আসছি, আসেন, নামেন। ইউ হ্যাভ নো কার বাট ইউ ক্যান ইউজ কার, ফাইন। এটা কিসের জন্য হয়েছে? বিকজ অফ টেকনোলজি, রাইট? সো যারা সিএনজিওয়ালারা মানে ভাব নিয়ে থাকতো, মামা যাবো না, এইনে যাবো না, ওইনে যাবো না, ডাইনে যাবো না, বামে যাবো না, ফেলে রাখ। সিএনজিওয়ালারা এক সময় কি করলো, স্ট্রাইক করলো। সাম পিপল সেড দ্যাট ওকে, তুমি সারা জীবন স্ট্রাইকে থাকো, উই ক্যান মুভ ফ্রিলি। যে কয়দিন স্ট্রাইক ছিল সিএনজিওয়ালাদের, মানুষ নির্দ্বিধায় রাস্তায় ঘোরাফেরা করতে পারছে। এতে করে কিন্তু সিএনজিওয়ালাদের সমস্যা হয়েছে, নট ফর দ্য জেনারেল পাবলিক, বিকজ দে হ্যাভ টেকনোলজি and they have a app to call a vehicle and ride it, fine. And property risk, property risk, what is property risk? The property of your organization can be destroyed. হঠাৎ করে আপনার ফটোকপির মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে, ফটোকপির মেশিনে আগুন লেগে যেতে পারে, এসিতে আগুন লেগে যেতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন। আপনার ল্যাপটপটা ওয়াস্ট হইতে পারে। সো দিস আর প্রপার্টি রিস্ক, লস অফ প্রপার্টি, লসিং অ্যারাইজিং ফ্রম অ্যাক্সিডেন্ট। তো কি মনে হচ্ছে, ভেরি সিম্পল না এগুলো? মানে আপনি যা চিন্তা করছেন এটাই তো, রাইট? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখন I don't know why the British people or the ICAW they make the financial risk out of business risk. They make it non-business risk. Maybe business risk is only strategy, enterprise, business related, ekdom business related strategy risk, enterprise risk, product risk, economic risk, technology risk, property risk, egulo business risk er under রেখেছে, whereas the financial risk under non-business risk. So one thing you can identify that if anybody, or in the question paper it is said that market risk is business risk or non-business risk, you have to take that yes it is non-business risk, right? আপনার কোশ্চেনগুলো তো এরকম আসবে যে ক্রেডিট রিস্ক ইজ নন বিজনেস রিস্ক অর বিজনেস রিস্ক, আপনাকে তখন বলতে হবে যে এটা নন বিজনেস রিস্ক দো ইট ইজ ফাইন্যান্সিয়াল রিস্ক। এখন ক্রেডিট রিস্ক কি আর মার্কেট রিস্ক কি? হোয়াট ইজ ক্রেডিট রিস্ক, হোয়াট ইজ মার্কেট রিস্ক? ক্রেডিট রিস্ক কি? ক্রেডিট কি এখানে? ক্রেডিট ইজ দ্যাট debit or credit, fine. What is your credit? Sir, here credit means loan. Yes, fine. So আপনি আল্লাহ, সারাদিন অফিস করার পরে ক্লাস,
FB ফাইন। তো ক্রেডিট রিস্ক হচ্ছে আপনার কাছে কেউ টাকা নিল, বড় করলো, সে দিতে পারলো না, অথবা আপনার কাস্টমার আপনাকে টাকা দিতে পারলো না, দিস ইজ দ্য ক্রেডিট রিস্ক। সাপ্লায়ার এগেনস্টে ঠিক এরকম করে, সাপ্লায়ার ক্যান নট deliver the product to you for production, so this is called credit risk. And again, the customers or borrowers will not pay. Already এটা আমি বললাম যে আপনাকে টাকা দিতে পারলো না আপনার borrower এবং কাস্টমার, তো you can tell it that it is credit risk. Now what is market risk? মার্কেট রিস্কটা একটু ওয়াইড কিভাবে, এটার লসটা হতে পারে মার্কেট প্রাইস আর মার্কেট রেট। হোয়াট ইজ মার্কেট প্রাইস আর মার্কেট রেট? আপনার প্রোডাক্টের প্রাইস, আপনার কোম্পানির শেয়ার প্রাইস। অ্যান্ড হোয়াট ইজ রেট? আপনার ব্যাংকের রেট, আপনার ফরেন এক্সচেঞ্জ রেট, ইন্টারেস্ট রেট, আপনার ইনভেস্টমেন্ট রেট, সবকিছু কি হলো, কমে গেল। দিস আর দ্য মার্কেট রিস্ক। এই দুটো জিনিসই আবার বলছে ক্রেডিট অর মার্কেট অর লিকুইডিটি, গিয়ারিং, ডিফল্ট, ক্রেডিট, ফরেন এক্সচেঞ্জ, ইন্টারেস্ট রেট, মার্কেট। দেখছেন এখানেও মার্কেট আছে, আবার মার্কেট আছে, সেই জন্য অর দিয়েছে। এখন আমাকে এক এক করে বলেন তো, আমি ক্রেডিট রিস্ক বলেছি এবং মার্কেট রিস্ক বলেছি, সো হোয়াট স্ট্যান্ডস ফর লিকুইডিটি রিস্ক, গিয়ারিং রিস্ক, ডিফল্ট রিস্ক, ক্রেডিট রিস্ক, ফরেন এক্সচেঞ্জ রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক? Already we have covered it. Liquidity risk is, hello ভাইয়া, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাকে একটু যদি পানি দিতেন, কেউ নেই পানি টানি কিছু নেই। হ্যাঁ পানি দেন এটা একটু পানি দেন, সরি। আচ্ছা, লিকুইডিটি রিস্ক। লিকুইডিটি হচ্ছে যে আপনার যদি লিকুইড মানি, দ্যাট ইজ ক্যাশ, আপনি যদি ক্যাশ শর্টেজে থাকেন, দ্যাট ইজ লিকুইডিটি রিস্ক। গিয়ারিং রিস্ক, আপনার ডেট বুঝিত, ডেট অর ইকুইটি, সো আপনার ইকুইটি থেকে যদি ডেট বেশি হয়, দ্যাট ইজ গিয়ারিং রিস্ক। ডেট ইকুইটি রেশিও, ইফ ইট ইজ 30-70, ফাইন, আপনার ডেট আছে 30 টাকা এবং ইকুইটি আছে 70 টাকা। ইফ ইট ইজ the debt equity ratio is 70-30, then it is gearing risk. বুঝতে পেরেছি যে আপনার ডেট বেশি ইকুইটি থেকে, বিকজ ইকুইটি হোল্ডাররা টাকাটা উইথড্র করবে এট দ্য লাস্ট স্টেজ অফ লিকুইডেশন। আপনি যদি দেউলিয়া হয়ে যান, লিকুইডেট করতে হয় আপনার কোম্পানিকে, ইফ ইউ আর ইনসলভেন্ট, দেন দ্য shareholder who inject the capital, they will withdraw the money at the last stage, but the lender who takes interest and principal, they take the amount before the shareholders. এটা বুঝেন তো, যারা ল্যান্ডিং দিয়েছে আপনাকে, টাকা বড় করেছেন যাদের কাছ থেকে, তাদেরকে টাকাটা আগে দিতে হবে, ওই ওনারের টাকা দেওয়ার আগে। সবার আগে টাকা দিয়ে, একটা লিকুইডেশন প্রসেস আপনি জানেন হয়তো বা, যে একটা লিকুইডেশন প্রসেসে সবার আগে টাকা দিতে হয় গভর্নমেন্টকে, গভর্নমেন্টের পরে আসে হচ্ছে আপনি আপনার এমপ্লয়ীদেরকে টাকা দিতে হবে, আপনি আপনার ল্যান্ডারকে টাকা দিতে হবে, সবার পরে দিবেন হচ্ছে আপনার শেয়ারহোল্ডার। শেয়ারহোল্ডারদের ভিতরে আবার আপনি 2-3 ধরনের ভাগ করতে পারেন। ওয়ান ইজ দ্যাট দ্য অর্ডিনারি শেয়ারহোল্ডার অ্যান্ড দ্য প্রিফারেন্স শেয়ারহোল্ডার। তো অর্ডিনারি শেয়ারহোল্ডারদেরকে দেওয়ার আগে আপনার প্রিফারেন্স শেয়ারহোল্ডারদেরকে আগে দিতে হবে। আপনারা যদি এই সম্পর্কে কিছু জানেন তো অবশ্যই চিন্তা করবেন যে প্রিফারেন্স শেয়ারহোল্ডার এন্ড অর্ডিনারি শেয়ারহোল্ডার মাঝে ডিফারেন্স কি। আচ্ছা, সো দিস আর দ্য গিয়ারিং রিস্ক। এন্ড হোয়াট ইজ ডিফল্ট রিস্ক? ডিফল্ট রিস্কের এখানে যদি কেউ ডিফল্টার হয়, মানে আপনার ডেটররা আপনার স্যার টাকা গিয়ারিং দিল না। রিস্কটা যদি আবার একবার বলতেন স্যার। এবার যদি বুঝাইতে যাই এতক্ষণ পরে, তাহলে আমি বোঝানোর মতো করে বুঝাই। গিয়ার চেনেন তো? গিয়ার হোয়াট ইজ কল্ড গিয়ার?
গাড়ির গিয়ার নাকি? গাড়ির গিয়ার না, গিয়ার Drift. জিনিসটা কি? না, গিয়ার সামথিং ইজ টু ফেসিলেট অর টু স্টার্ট আপ। সো আপনি সেটাকে গাড়ির গিয়ার বলতে পারেন, যার মাধ্যমে ইউ ক্যান অ্যাক্সেলারেট ইউর বিজনেস। ফাইন। সো এই যে গিয়ারিং রেশিও, দ্যাট মিনস আপনি টাকা বড় করেছেন কারো কাছ থেকে, ইজ ইট ডেট অর ইকুইটি? এটা কি ধার নিয়েছেন নাকি ক্যাপিটাল নিয়েছেন? ইফ ইট ইজ লোন অর ডেট, then you have to pay it before the capital injector বা ইনভেস্টর। আপনার যারা মালিক তাদেরকে টাকা দেওয়ার আগে আপনার টাকা দিতে হবে ল্যান্ডারকে। এখন আপনার কোম্পানিতে ল্যান্ডিং যদি বেশি থাকে, আপনার 100 টাকা টোটাল ফান্ড সাইজ, তার মাঝে 70 টাকা হচ্ছে অফ দ্য ল্যান্ডার এন্ড 30 টাকা হচ্ছে আপনার ইনভেস্টর। ইনভেস্টরকে 30 টাকা দেওয়ার আগে 70 টাকা দিয়ে দিতে হবে আপনার কাকে? ল্যান্ডারকে। সো দিস ইজ কল্ড গিয়ারিং রিস্ক। আপনি 70 টাকা দিয়ে দিলে তো আপনার কাছে আর টাকাই নাই। বুঝতে পেরেছেন? আপনি 100 টাকা দিয়ে ব্যবসা শুরু করলেন, আপনি পরের বছর গিয়ে মনে করেন 50 টাকা লাভ করলেন, আপনার 150 টাকা আছে। 150 টাকার মাঝে এখন কোম্পানি মনে করেন দেউলিয়া হয়ে যাবে কোনো কারণে, ভলান্টারি হোক বা বাই দ্য কোর্ট দেউলিয়া হয়ে গেল, তখন কি হবে আপনার? ওই 100 টাকার মাঝে 70 টাকা দিয়ে দিতে হবে ল্যান্ডারকে ফার্স্ট স্টেজ, দেন ক্যাপিটাল দিবেন। সো ইট ইজ রিস্ক and it's called gearing risk, high borrowing in relation to the amount of shareholders capital. Shareholder capital অনুযায়ী আপনার borrowingটা বেশি, this called gearing risk. সো আপনি যে গিয়ারে চলেন, এই যে বলে না গিয়ারে চলতেছে, মানে সামথিং আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আই সামটাইমস ইউজ, বাট এটা আপনাদের ভালোর জন্যই, বোঝার জন্য। আমরা বলি না সামটাইমস যে বন্ধু ফ্রেন্ডকে বলে খুব তো গিয়ারে আছিস, দ্যাট মিনস কি? সে একটা সামথিং লাইক এনহান্সমেন্ট অফ হিজ ক্যাপাবিলিটি। সো এই যে এনহান্সমেন্টটা কার উপর নির্ভর করে? ইট ইজ বোরোয়িং অর ইকুইটি, মানে আপনার ফান্ড সাইজটা কি? বুঝতে পেরেছেন এবার যিনি প্রশ্ন করেছিলেন? হ্যালো। জি স্যার। হ্যাঁ, বুঝতে পারলে ভালো লাগে। এবার আমরা মার্কেট রিস্ক পড়ার সময় আমরা বলেছি যে হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ রিস্ক, হোয়াট ইজ ইন্টারেস্ট রিস্ক। সো আপনি ডিফল্ট রিস্ক আমরা পড়ানো হয়। ডিফল্ট রিস্ক পড়েছি। ডিফল্ট মিন্স বলেছি যে আপনার কাস্টমার যদি ডিফল্টার হয়, আপনার কাস্টমার যদি আপনাকে টাকা না দেয়, সে ইটস জাস্ট ডিফল্ট রিস্ক, নাথিং এলস। আপনার ডেটর আপনার দেনাদার যারা, ডেটর অফ বিজনেস ফেল টু পে দ্যাট ইউ ও, মানে আপনি টাকা যাটা পান সেটা সে দিচ্ছে না, আপনার ক্রেডিট টার্ম পার হয়ে গেছে, তারপরে সে টাকা দিচ্ছে না, সো ইটস ডিফল্ট রিস্ক, সিম্পল। বুঝতে পেরেছি? ফরেন এক্সচেঞ্জ রিস্ক, আপনি ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন, ফাইন, আপনি প্রোডাক্ট কিনেছেন ইন দ্য জানুয়ারি অফ 2021, তখন ফরেন এক্সচেঞ্জ রেট ছিল পার ইউএসডি কত টাকা? আই থিঙ্ক 86 টাকার মতো, 86 এরকম। ওয়ান্স আপন এ টাইম পার ইউএসডি একটু ছিল। তো এখন ডিসেম্বরের দিকে আইসা সেই 86 টাকা হয়ে গেল 84 টাকা। তাহলে আপনার কি হবে? ফরেন এক্সচেঞ্জ রিস্ক কি আপসাইড হবে না ডাউনসাইড হবে? বলেন তো, এটাকে বুঝেন কিনা? এখন অ্যাপ্রিশিয়েট করছে। হ্যাঁ, অ্যাপ্রিশিয়েট করো, ডেপ্রিশিয়েট করো, কিন্তু আপনার লাভ হবে না লস হবে? এই যে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসায়ী, আপনি 85 টাকা দিয়ে মাল কিনছেন, স্যার এখন তো লস। কেমনে রে ভাই? যখন কিনেছিলাম তখন 86 টাকা ছিল, এখন মার্কেটে সেটার দাম হচ্ছে 84 টাকা। যদি আমি সেল করতেও চাই তখন এটার দাম 84 টাকায় সেল করতে হবে, 2 টাকা লসে সেল করতে হবে। আরে ভাই এখন ডলার রেট 88 টাকা। ডলার রেটে না, আমি ফর এক্সাম্পল আমি মনে করেন ওই এক্সাম্পলই নিলাম যে আমি 86 টাকা দিয়ে জানুয়ারিতে 86 টাকা দিয়ে
ইম্পোর্ট করছি, ফাইন। এখন প্রোডাক্টটা বিক্রি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করলে ডলার আসবে, সেই ডলারটা রেট যদি কম হয় তাহলে আমি কি করছি? কারণ আমি তো ডলার কিনে, আমি টাকা ভাঙায় ডলার কিনছি, ডলার কিনে ইম্পোর্ট করছি। এখন আমি আবার এক্সপোর্ট আসতেছে, সেটাও ডলারই আসতেছে, সেই রেটটা ভাঙায় কি আমি আবার বিডিটি করব। তো এখন বিডিটি করলে তো আমি টাকা পাবো কম, ফরেন এক্সচেঞ্জ ঠিক আছে, লস স্যার। লস হবে। এই হচ্ছে ব্যাপার। সো দ্যার ইজ স্যার ইন্টারেস্ট। চার্টগুলো কি শেষ করতে পারবেন আচ্ছা আর কোনটা 3 মিনিটের কি সময়ের মধ্যে? কোনটা চারটা? জি জি, এটা কি শেষ করতে পারবেন কিনা আজকের ক্লাসের মধ্যে, কারণ সময় তো অলরেডি শেষ হয়ে যাচ্ছে। কেন ওই স্যার কি ঢুকছে? না ঢুকে নাই, ঢুকবে 15টায়, 8:30 বাজে, অলরেডি 2 মিনিট আছে। আপনি কি ওই কি বলে ক্যাপ্টেন? জি, আচ্ছা, নাম কি আপনার? মোহাম্মদ সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন, ওকে ফাইন। we can try fine. জি স্যার, জি স্যার। So what is operation risk? আমরা বিজনেস রিস্ক পড়েছি, what is operation risk? Operation risk is something like কি বলে আপনার based on your operation is possibly the best regarded as non-business risk, that is business can face financial risk or actually it's could define instead of some মানে যেহেতু কোম্পানিটা যেভাবে চলছে তার অপারেশনের উপর কি কি রিস্ক হয়, প্রসেস, পিপল, সিস্টেম অর লিগ্যাল রিস্ক। এখন তার প্রসেসটা যদি ফল্টি হয়, ফল্টি প্রসেস, তাহলে দিস ইজ এ প্রসেস রিস্ক। সামথিং লাইক দ্যাট ইকুয়াল টু স্ট্র্যাটেজি রিস্ক। আমরা বিজনেস রিস্কে পড়েছি যে স্ট্র্যাটেজি রিস্ক, আর স্ট্র্যাটেজিটা যদি এন্টায়ারলি ফল করে, মানে স্ট্র্যাটেজিটা যদি ভুল থাকে, তাহলে আমরা সেটা কি বলতেছি বিজনেস রিস্ক। এখন আপনার প্রসেসটা যদি ভুল থাকে, যে প্রসেসটা আপনি নিয়েছিলেন প্রসেসটা ইফেক্টিভ না, ইনএফেক্টিভ এবং ইনএফিসিয়েন্ট, আপনার অবজেক্টিভের সাথে সেটা যায় না এবং আপনার কস্ট বেশি হচ্ছে, এমন একটা প্রসেস, এগুলো প্রসেস এন্টায়ারলি ইজ এ কস্টলি প্রসেস। যে এই প্রসেসে আগালে আপনার বিজনেস অবজেক্টিভ ফুলফিল করতে গেলে আপনাকে খরচ বেশি করতেই হবে, তাহলে দ্য প্রসেস ইজ অ্যান ইটসেলফ ইজ রিস্কি প্রসেস। পিপল রিস্ক ইজ ভেরি ইজি। পিপল রিস্ক, আপনার কোম্পানিতে লোকজন থাকেই না, তাই আপনার কোম্পানিতে লোকজন থাকে না, একটা রিস্ক। আপনার কোম্পানিতে যারা আছে তারা ফল্টি পিপল, দে আর ইনএফিসিয়েন্ট পিপল, অথবা ল্যাক অফ নলেজ, দিস ইজ পিপল রিস্ক। জি স্যার, বুঝতে পারছি। আবার আবার এমন হতে পারে যে অনেক পুরাতন অর্গানাইজেশনে দেয়ার দ্য কি বলে পলিটিক্স, ইন্টারনাল পলিটিক্স, দিস আর অলসো পিপল রিস্ক। সিস্টেম রিস্ক, it is called in business risk, you can take the technology risk, দেখতেছেন বিজনেস রিস্কে টেকনোলজি রিস্ক আছে, ঠিক অপারেশন রিস্কে সিস্টেম রিস্ক, ইটস অলসো সামথিং লাইক দ্যাট, ডাটা ইন্টিগ্রিটি, আনঅ্যাভেলেবিলিটি, আপনার ক্যাপাসিটি প্রবলেম, তারপরে আপনার আইটি ইনফ্রাস্ট্রাকচারটা সো ইজ নট সো সাউন্ড, এবং এর মানে আপনি ইটসেলফ এমন ভাবে ডিজাইন করা আপনার কমিউনিকেশন সিস্টেমটা, এটা আপনার প্রোডাকশন ক্যাপাসিটি বলেন বা আপনার কমিউনিকেশন স্ট্র্যাটেজি বলেন, কোনোটাই ফিট খায় না, দেন ইট ইজ স্ট্র্যাটেজি রিস্ক। এবার আসেন লিগ্যাল রিস্ক। লিগ্যাল রিস্ক হচ্ছে আপনার কোম্পানিটা যদি লিগ্যাল ইন্ট্রিনসিক হয়ে থাকে, যে আপনার কোম্পানিটা যদি এমন একটা প্রোডাক্ট সেল করে, সাপোজ লাইক পেট্রোলিয়াম প্রোডাক্ট, মোবিল যমুনা অর ওমেরা, হ্যাঁ, বা আপনি বলতে পারেন পিএলপিজি, এলপিজির কোম্পানিগুলো, এলপিজি কোম্পানিগুলো এমনিতেই প্রোডাক্টটাই তাই রিস্কি, রিস্কি প্রোডাক্ট। যে কোনো সময় কিভাবে বহন করতে হবে, কিভাবে আপনার প্রোডাকশন করতে হবে, কতটুক তাপমাত্রায় তার এই প্রোডাক্টটা স্টোরেজ করতে হবে, অল থিংস আর ভেরি রিস্কি। সো যে কোনো সময় ডিফল্ট হলেই এটা লিগ্যাল রিস্ক ক্রিয়েট হবে। সো এটা একটা লিগ্যাল রিস্ক হতে পারে। আবার আপনি আপনার কন্ট্রাক্ট করলেন কোন একটা কাস্টমারের সাথে অথবা কোন একটা সাপ্লায়ারের সাথে, কন্ট্রাক্ট ইটসেলফ হ্যাজ
লিগ্যাল রিস্ক, এটা যদি লিগ্যালি এনফোর্স না করা যেতে পারে, যে এই কন্ট্রাক্টটা এমনভাবে ডিজাইন করেছে দ্য লয়ার যে এটা অন্যান্য রেগুলেটরের সাথে যায় না, দ্যাট ইজ দেখা যাচ্ছে যে বলছে ইনকাম ট্যাক্স কাটা লাগবে না, উইথহোল্ডিং ট্যাক্স হবে না, কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স বলছে অল পেমেন্ট শুড বি বেসড অন উইথহোল্ডিং ট্যাক্স, তাহলে এন্টার কন্ট্রাক্টটা লিগ্যালি এনফোর্স নাও করতে পারে। এবার আসেন ইভেন্ট রিস্ক। ইভেন্ট রিস্কের এখানে কি কি আছে দেখেন, ডিজাস্টার, রেগুলেটরি, রেপুটেশন রিস্ক, সিস্টেমেটিক রিস্ক। ডিজাস্টার রিস্ক কি আমরা পড়েছি, বিজনেস রিস্কে প্রপার্টি রিস্ক, যে প্রপার্টি ক্যান বি ডেস্ট্রয়েড। ঠিক এরকম ডিজাস্টার হতে পারে যে আপনার ফ্যাক্টরিতে আগুন লেগে যেতে পারে, ফায়ার, আপনি আপনার ফ্যাক্টরিতে এমন প্রোডাক্ট যে মনে করেন চাল, ফাইন, কি হলো, ফ্লাড হলো, পানিতে ভেসে গেল, আপনার ফ্যাক্টরির ভিতরে বা আপনার গোডাউনের ভিতরে পানি ঢুকলো, তাহলে আপনার চাল নষ্ট হয়ে যাবে। আপনার কি বলে এমডি, আপনার এমডি 1 বছর বা 6 মাস ধরে কোমায় চলে গেল, ইল হেলথ, অথবা মারাই গেল, যিনি মনে করেন আপনার কনসালটেন্ট একজন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করতো আপনার অর্গানাইজেশনে, উনি অনেকদিন ধরে অসুস্থ, আপনি নতুন প্রোডাক্ট লঞ্চ করতে পারছেন না, অন্যান্য কোম্পানি নতুন প্রোডাক্ট নিয়ে আসতেছে, সো ইটস এন ইভেন্ট রিস্ক। যদি ইভেন্টের জন্য কোনো একটা জিনিস হয় তাহলে এটা ইভেন্ট রিস্ক, ডিজাস্টার রিস্ক। এবার রেগুলেটরি রিস্ক, নতুন আইন চলে আসলো, দ্য নিউ ল হ্যাজ বিন এনাক্টেড অ্যান্ড ইট ইজ বিয়ন্ড ইউর অর্গানাইজেশন, মানে আপনার অর্গানাইজেশনের সেই আইনটা ফলো করার কোনো স্কোপ নাই, বা ইনকাম ট্যাক্স রেট হঠাৎ করে বেড়ে গেল, ঠিক আছে, তো আপনি এক্সপেক্ট করেছিলেন যে আপনার প্রফিট মার্জিন, প্রত্যেকটা প্রোডাক্টের প্রফিট মার্জিন সার্টেন সার্ট অফ পার্সেন্টেজ আপনি রাখবেন, কিন্তু ইনকাম ট্যাক্স রেট বেড়ে যাওয়াতে আপনি সেই প্রফিট মার্জিন ধরে রাখতে পারছেন না, দিস ইজ রেগুলেটরি রিস্ক। রেপুটেশন রিস্ক, এটা ভেরি সিম্পল, মনে করেন আপনার কোনো এমপ্লয়ির জন্য আপনার একটা রিস্ক হয়ে গেল, আপনার কোনো একটা এমপ্লয়ি ডিফল্ট হলো উইথ দ্য ব্যাংক কলাপস, ব্যাংকের সাথে ডিফল্টার হলো, সেটা পেপারে চলে আসলো, দিস ইজ রেপুটেশন রিস্ক। বিজনেস অ্যাক্টিভিটি ড্যামেজ হতে পারে রেপুটেশন রিস্কের জন্য, এবং স্টেক হোল্ডাররা সেটা খারাপ চোখে দেখবে, ইন দ্য আই অফ দ্য স্টেক হোল্ডার, এটা একটা রেপুটেশন রিস্ক। সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক আর সিস্টেম রিস্কের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, সিস্টেমেটিক রিস্ক হচ্ছে যে আপনার এন্টায়ার সাপ্লাই চেইন অথবা আপনার যে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, সেই সিস্টেমটা আপনি রিস্কে পড়ে গেছে, দিস ইজ কল্ড সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক। এবার আসেন ফিজিক্যাল, সোশ্যাল, পলিটিক্যাল, লিগ্যাল, ইকোনমিক, অপারেটিং রিস্ক। আমরা কিন্তু এতক্ষণ অপারেশন রিস্ক পড়েছি, সো হোয়াট ইজ অপারেটিং রিস্ক? অপারেটিং রিস্ক ইজ টেকনোলজিক্যাল চেঞ্জ, আমরা বলতে পারি যে আপনার মানে কোম্পানির অপারেশনের টেকনোলজিটা চেঞ্জ হয়ে গেছে, সো ইট ইজ অপারেটিং এনভায়রনমেন্টাল রিস্ক। ইকোনমিক রিস্ক আমরা পড়েছি ইন দ্য বিজনেস রিস্ক, পড়েছি ইকোনমিক রিস্ক, যে আপনি যে ইকোনমিতে আছেন সেই ইকোনমিটা ইফ ইট ইজ চেঞ্জিং দ্য ইকোনমিক কন্ডিশন অফ দ্য কোম্পানি অর দ্য নেশন ওয়াইজ, দেন ইট ইজ ইকোনমিক রিস্ক। লিগ্যাল রিস্ক একই জিনিস বারবার দিয়েছে, যে এগুলো কারণ অপারেশন রিস্কের ভাগগুলো আবার দিয়েছে। পলিটিক্যাল রিস্ক আমরা সবই বুঝি, সবাই জানি। সোশ্যাল রিস্ক, ফিজিক্যাল রিস্ক। ফিজিক্যাল রিস্ক, হোয়াট ইজ ফিজিক্যাল রিস্ক? ফিজিক্যাল রিস্ক ইজ এখন যেটা পৃথিবীতে মানে ওয়ার্ল্ড ওয়াইজ যারা রুলিং করছে তারা এটা নিয়ে চিন্তা করছে, বিকজ অফ ক্লাইমেট এন্ড জিওলজি, আপনার ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, জলবায়ু পরিবর্তন, দিস ইজ সামথিং লাইক ফিজিক্যাল রিস্ক। সোশ্যাল রিস্ক খুবই ইন্টারেস্টিং একটা রিস্ক, বিকজ ওয়ান্স আপন এ টাইম, ফ্যাশন তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, ফ্যাশন, সো এক এক সময় মানুষ এক এক ধরনের কাপড় চোপড় কিনছে, বিশেষ করে আমাদের কি বলে লেডিসরা, তারা ফ্যাশন খুব দ্রুত চেঞ্জ করে, সো দিস ইজ দ্য চেঞ্জ অফ দ্য টেস্ট অফ দ্য কাস্টমার্স, অথবা কাস্টমারদের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে। এখন মনে করেন ভেরি রেয়ারলি, এটা হয়তো সম্ভব না, ওয়ান্স আপন ইফ ইট হ্যাপেন দ্যাট বাংলাদেশ একসময় ইসলামিক রাষ্ট্র হয়ে যায়, তখন কি হবে? এই যে আমরাই যারা এখন প্যান্ট শার্ট পরে ভালো করে চলছি, হয়তোবা দেখা যাচ্ছে আমাদেরকেই টুপি পাঞ্জাবি পরতে হবে, সো আমার ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে গেল,
আমার দেশের ডেমোগ্রাফিটাই চেঞ্জ হয়ে গেল। দেন দ্য প্রোডাক্ট দ্যাট ইজ ফিট এলিগেন্স, বা যারা ভালো টপ 10 যারা এখন ভালো ভালো কাপড় চোপড় বানায়, বা তখন কিন্তু তারা আবার প্যান্ট শার্টের বদলে পাঞ্জাবি টুপি বিক্রি করা শুরু করে, রাইট? সো দিস ইজ দ্য সোশ্যাল রিস্ক, মানে সোসাইটির অ্যাটিটিউডটাই চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস অল, থ্যাংক ইউ। স্যার, স্যার এই স্লাইডটা কি আমরা পেতে পারি?